সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অসম্ভবকে সম্ভব করে পুরো জাতিকে তাক লাগিয়ে দিলেন প্রফেসর মোহাম্মদ ইউনূস। কেউ যেটা পারে না, ইউনূস সেটা পারে। দর্শক, এই সরকারের একটা বিরাট সফলতা, শুধু সফলতা না, বাংলাদেশের রাজনীতি গতি প্রকৃতি নির্ধারণকারী ঘটনা ঘটে গেছে। আগামীর বাংলাদেশ কেমন হবে সেই ঘটনা ঘটে গেছে। ইউনূস ঘটিয়ে দিয়েছেন, অসম্ভবকে সম্ভব করেছেন, রহস্য উদ্ঘাটন করেছেন। দর্শক, খবর, বিডিআর হত্যাকাণ্ডে দলগতভাবে জড়িত আওয়ামী লীগ, মূল সমন্বয়কারী তাপস, তদন্ত কমিশন। শুধু এখানেই শেষ নয়, ভারত জড়িত বহিঃশক্তির কথা বারবার এসেছে। এই ভারতের নামটা এখানে আসা কমপ্লিটলি না হলেও যতটুকু ট্রেস দেওয়া হয়েছে, এটা বর্তমান রাজনীতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দেখেন, এখানে প্রথমে এটা দিয়ে শুরু করি, তারপরে এই বিডিআর হত্যাকাণ্ডে আওয়ামী লীগ জড়িত, তাপস জড়িত, আওয়ামী লীগের ভবিষ্যৎ কি, এবং এরকম তদন্তটা হবে শেষ পর্যন্ত কেউ পারেনি। এটা সাগররণী হত্যাকাণ্ডের মতো একটা বিষয় ছিল যে শত শতবার চার্জশিট দেওয়ার ডেট পেছাবে, কিন্তু চার্জশিট দিতে পারবে না, এখনো পারছে না। বিডিআর হত্যাকাণ্ড নিয়ে ঘটনাটাও এরকম ছিল, সেনা হত্যাকাণ্ড, যে পারছে না তদন্ত কমিটিকে বাধা দিচ্ছে, সেনাবাহিনী বাধা দিচ্ছিল অনেকে, ভারতপন্থী সেনাবাহিনী, সবাই না, ভারতপন্থী সেনা অফিসার এবং ভারতের হেজিমনির বুকের উপর চূড়ান্ত পেরেক পড়েছে এই প্রতিবেদনের মাধ্যমে, এই ফাইন্ডিংস এর মাধ্যমে। আপনি চিন্তা করেন, স্বাধীন বাংলাদেশ, সেখানে ভারত বাংলাদেশের দেশপ্রেমিক সেনা অফিসারদের পরিকল্পিতভাবে হত্যা করেছে, এটা রিপোর্টে উঠে এসেছে। তাহলে এই ভারতের দালালি করে বাংলাদেশে কেউ আর ক্ষমতা আসতে পারবে? ভারতের কোনো হেজিমনি বাংলাদেশে আর থাকবে? বাংলাদেশের জনগণ, বাংলাদেশের পুলিশ, বাংলাদেশ সেনাবাহিনী আর রাখবে? কখনোই না। পিলখানা ট্র্যাজেডির রহস্য উদ্ঘাটনের মধ্য দিয়ে ভারতীয় হেজিমনির পতন ঘটলো আর একবার বাংলাদেশে, এবং আওয়ামী লীগের ভবিষ্যৎ চিরতরে নস্যাৎ হয়ে গেল। রিফাইন্ড আওয়ামী লীগ বলেন, যে আওয়ামী লীগ বলেন, কোন আওয়ামী লীগ আর বাংলাদেশের রাজনীতিতে রিপেট্রিয়েট হতে পারবে না, কারণ এরা দেশপ্রেমিক সেনাবাহিনীকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। ভারতের নাগরিকদের উপস্থিতি ছিল, তারেক সিদ্দিকীদের ডিজাইনে ভারতের নাগরিকরা বাংলাদেশে এসেছে, আসার তথ্য আছে, যাওয়ার তথ্য নাই, যাওয়ার তথ্য আছে, আসার তথ্য নাই, সন্দেহজনক পদচারণা পিলখানায় ছিল তাদের, এবং ভারতীয় অনেক ইনস্ট্রুমেন্ট, অনেক কিছু পাওয়া গেছে। এটা ইলিয়াসরা অনেক আগে থেকে বলে এসেছিল। ইলিয়াসের কথা সত্য হলো, ভারতের সম্পৃক্ততা পাওয়া গিয়েছে এখানে এই পিলখানা ট্র্যাজেডি বা সেনা হত্যার এই ঘটনায় তদন্তে। ইউনূস, দেখেন ইউনূস কি না পারে, সব বাধা বিপত্তি অতিক্রম করে ইউনূস কাজটা করে দিয়েছে। আবার আরেকটা আলোচনা, এটা আলাদা শুনবেন, যে ৭১ বছরে কোন সরকার যেটা পারেনি, কমপ্লিটলি বিচার বিভাগ থেকে নির্বাহী বিভাগকে আলাদা করা, সেটা ইউনূস সরকার করে দিচ্ছেন চূড়ান্ত ভাবে। আলাদা জুডিশিয়াল সেক্রেটারিয়েটের গেজেট প্রকাশ হয়েছে, এখন এটা বিল্ডিং বানানো বা কোনো বিল্ডিং ভাড়া নিয়ে কাজ শুরু হয়ে যাবে যে কোনো সময়। হয়তো প্রথমে অস্থায়ী ভাবে কোনো বিল্ডিং ভাড়া নিয়ে আলাদা সেক্রেটারিয়েট যাত্রা শুরু করবে, আর পরে পরবর্তীতে আলাদা বিল্ডিং বানানো হবে কোথাও। তো বিএনপি তারা এই জায়গায় খেয়েছে যে বিএনপি ভারতের দালালি শুরু করেছে, অথচ ভারত পুরোপুরি জয় বাংলা হয়ে গেছে। তারেক রহমান দেশে আসতে পারছেন না, তার পিছনে কারণ হচ্ছে ভারতপন্থী সেনাবাহিনী ভার্সাস বাংলাদেশপন্থী সেনাবাহিনী। তারেক রহমান যেহেতু ভারতের কথায় চলছে, আর বাংলাদেশপন্থী সেনাবাহিনী যেহেতু হাসিনার পতন ঘটিয়েছে এবং ভারত মুক্ত করেছে বাংলাদেশকে, অতএব ভারতের কথায় চলা কোনো ব্যক্তিকে বাংলাদেশপন্থী সেনাবাহিনী মানতে চাইবে না। এই ভয়ে তারেক রহমান দেশে আসছেন না। সেই জায়গায় আবার
পিডিআর হত্যাকাণ্ড, সেনা হত্যাকাণ্ডের সাথে, পিলখানা ট্র্যাজেডির সাথে ভারত জড়িত, এই ফাইন্ডিংস আসলো। এখন তো ভারত একদম জয় বাংলা। ভারতের কি হবে এখন? তো ভারতের হেজিমনি বাংলাদেশের রাজনীতি থেকে এভাবে কমপ্লিটলি আউট হয়ে যাবে, এটা কেউ কল্পনা করেনি, এটা অসম্ভব ছিল। এমনকি 5 আগস্টের পরও বিভিন্ন জায়গায় রন্ধ্রে রন্ধ্রে ভারতের দালাল ছিল, এখন আর থাকতে পারবে না। বাংলাদেশ সেনাবাহিনী তারা উদ্যোগ নিয়ে পুরো বাংলাদেশকে ভারত মুক্ত করবে এই ফাইন্ডিংস এর ফলে, এই কমিশনের রিপোর্টের ফলে। আর আওয়ামী লীগ, তার আগে বলি, এটা কিন্তু সম্ভব ছিল না। এই ইউনূস সরকার আসার পরও সব কমিশন গঠন করে, কিন্তু এই পিলখানা হত্যাকাণ্ড নিয়ে কমিশন গঠিত হয় না, কাজ চলে না, কাজ করতে বাধা দেওয়া হয় পদে পদে, সাক্ষ্য নিতে দেওয়া হয় না, থামিয়ে দেওয়া হয়, অনেক ঘটনা। সব বাধা বিপত্তি জল্পনা কল্পনা অবসান ঘটিয়ে তদন্ত হয়েছে এবং রিপোর্ট এসেছে এটা। এবং অনেক দালাল সাংবাদিকের নামও এসেছে। কিছু সাংবাদিক, এই যে মুন্নি সাহাদের ভূমিকা যে কি রহস্যজনক ছিল, এগুলো উঠে এসেছে। অতএব বাংলাদেশে কোন ধরনের দালালি আর চলবে না। এটা বিএনপির আশা বর্ষের শেষ পেরেক, উল্টাপাল্টা করে বাংলাদেশে পার পাওয়া যাবে না। তো দর্শক, আমরা দেখি কি ঘটেছে। এটা আমাদের একটা বিজয়, এটা রাষ্ট্রীয়ভাবে সেলিব্রেট করা দরকার। বিডিআর হত্যাকাণ্ডে দলগতভাবে জড়িত আওয়ামী লীগ, মূল সমন্বয়কারী তাপস। এখন ওই ঘটনা যারা ঘটিয়েছে, দেশপ্রেমিক সেনাবাহিনীর মেরুদণ্ড ভেঙে দিয়েছে। হাসিনা ভারত বিরোধী, ভারতের আধিপত্যবাদ বিরোধী ইসলামপন্থী সেনাবাহিনীকে হত্যা করেছে। সে আওয়ামী লীগ বাংলাদেশ আর কোনদিন রাজনীতি ফিরতে পারবে? কি মনে করেন? এটা অসম্ভব। মিডিয়ার বিদ্রোহের নামে সংগঠিত বর্বরতম হত্যাযজ্ঞের বিষয়ে তদন্তের জন্য গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশন রোববার প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের কাছে তাদের প্রতিবেদন জমা দিয়েছে। কমিশনের প্রধান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আলামা ফজলুর রহমান, এই ফজলুর রহমান সাহেব ভারতের আধিপত্যবাদ বিরোধী অন্যতম জোরালো কণ্ঠস্বর ও অন্যান্য সদস্যরা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে এই প্রতিবেদন জমা দেন। কমিশনের অন্য সদস্যরা হলেন মেজর জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর কবির তালুকদার, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাইদুর রহমান বীর প্রতীক, মুন্সি আলাউদ্দিন আল আজাদ, যুগ্ম সচিব অবসরপ্রাপ্ত ডক্টর এস.এম. আকবর আলী, ডিআইজি অবসরপ্রাপ্ত, ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ শরীফুল ইসলাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক মোহাম্মদ শাহনেওয়াজ খান চন্দন। এছাড়া প্রধান উপদেষ্টা বলেন, বিডিআর হত্যাকাণ্ডের ঘটনা জাতি দীর্ঘদিন ধরে অন্ধকারে ছিল। আপনার সৎ উদ্ঘাটনে যে ভূমিকা রেখেছেন, জাতি তা স্মরণ রাখবে। জাতির পক্ষ থেকে আপনাদের প্রতি ধন্যবাদ জানাচ্ছি। এরপরে ঐতিহাসিক এক মহেন্দ্রক্ষণ। আর রিপোর্টে কি আছে সমাপ্ত আমি করলাম। ভারত জড়িত, আওয়ামী লীগ জড়িত, তাপস সমন্বয় করেছে, সারা খাতুন জড়িত। এখন সোহেল তাজকে আলাদা সেফ এক্সিট দেওয়া হয়েছে কিনা তার সম্পৃক্ততার কারণে এটা এখন পর্যন্ত জানা যায়নি। তবে সরাসরি শেখ হাসিনা নিজে এগুলো, শেখ হাসিনার সিগন্যাল বা শেখ হাসিনা তদারকি করতেন। এই প্রতিবেদনে শিক্ষণীয় বহু বিষয় এসেছে, যাতে জাতির জন্য মূল্যবান সম্পদ হয়ে থাকবে। হ্যাঁ, এখানে অনেক সাজেশন দেওয়া হয়েছে, অ্যাডভাইস দেওয়া হয়েছে, এটা করণীয়। কমিশন প্রধান ফজলুর রহমান বলেন, তদন্ত কাজ সুষ্ঠু, নিরপেক্ষ, ত্রুটিমুক্ত করার স্বার্থে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখা হয়েছে। এরপরে আমরা যখন কাজ করি তখন 16 বছর আগের এই ঘটনা, বহু আলামত ধ্বংস হয়ে গেছে। রাষ্ট্রীয়ভাবে ভারতের সহায়তা আলামত ধ্বংস করা হয়েছে, কিন্তু তারপরও পার পায়নি কেউ। এখন এইটার আর একটা দিক বলি, সেটা হচ্ছে যেমন ভারত জড়িত হয়ে গেছে, এখন মোদির সাথে এইটা নিয়ে ডক্টর ইউনূস সরকার ডিল করতে পারবে। এখন ভারত জড়িত বলতে সরাসরি র জড়িত, আর র কিন্তু মোদির অফিসের আন্ডারে, সাউথ ব্লকে। জেনারেল যে বলবে আমি ভারতের গুলি বুকে নেয়ার জন্য তৈরি, আমি আমার দেশকে অক্ষত রাখবো, দেশের জনগণকে আমি অক্ষত রাখবো, আমি ওই জেনারেলের স্বপ্ন দেখি। যে জেনারেল বলবে আমি সেনাবাহিনীর প্রধান, আমি নৌবাহিনীর প্রধান, আমি বিমান বাহিনীর প্রধান, আমার জীবন থাকতে আমার দেশের সার্বভৌমত্বে কেউ হাত দেবে না,
আমার জীবন থাকতে দেশের গণতন্ত্রের উপরে কেউ আঙ্গুলের নির্দেশ করবে না। এটা আমার আকাঙ্ক্ষা, এটা আমার চাওয়া। কিন্তু আমার দেশ ছটফট করছে, মনে হচ্ছে আমার দেশের জান কবজ করার জন্য আজরাইল যেন আমার দেশের দিকে তাকিয়ে আছে। আজরাইল যেন একত্রে 20 কোটি মানুষের জান একদিনে কবজ করবে। আমার দেশ, আমি অস্বীকার করতে পারবো না, দেশ যেভাবেই হোক এটা আমার দেশ। আমার দেশ যদি নর্দমায় গিয়ে দাঁড়ায় তারপরে ওটা আমার দেশ। যেমন একটা কথা আছে, আমার মায়ের মুখ যদি বসন্তের দাগে ভরা থাকে, আমার মায়ের মুখ যদি পৃথিবীর সবার দৃষ্টিতে কুৎসিত হয়ে থাকে, তারপরে ওটা আমার মা, শ্রেষ্ঠ সুন্দরী আমার মা। আপনি কি মনে করেন বিষয়টা স্রেফ আমি একা দেখি? স্রেফ আমি একাই কি চিন্তা করি যে বাংলাদেশ এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে যেখানে আমার দেশের পুরো দেশটা একটা ক্যান্সারে পরিণত হয়েছে, যে সঠিক সময় ক্যান্সারের ট্রিটমেন্ট করা হয় নাই, ক্যান্সার এখন স্প্রেড করেছে রাষ্ট্রীয় পর্যায়ে, বেসরকারি পর্যায়ে, ব্যবসায়িক পর্যায়ে, শিক্ষা পর্যায়ে, ধর্মীয় পর্যায়ে, সামাজিক পর্যায়ে, পারিবারিক পর্যায়ে। তাহলে আমাদের পুরো দেশটা ক্যান্সার আক্রান্ত, এবং এই ক্যান্সারের চিকিৎসা সময় মতো করা হয় নাই, চারিদিকে স্প্রেড করেছে। পরিস্থিতি এমন, কোন কেমোথেরাপি যেন আমার দেশটাকে বাঁচাতে পারবে না। একটা কথা আপনাদেরকে আমি বলি, আমরা একজন কেরানি ঘুষ খেয়েছে, তাকে ফাঁসি দেওয়ার জন্য দাঁড়ায় যায়, রাস্তাঘাটে দাঁড়ায় যায়। কিন্তু একটা দেশের সরকার প্রধান আমাদের দেশে গুম করেছে, খুন করেছে, ধর্ষণের অর্ডার দিয়েছে, লোকজনদেরকে বদলি করেছে, দেশটাকে বানিয়েছে। আমরা তার বিচার চাইতে গেলে বিচার চাইতে যাওয়া হবে না। দেশ কোন পর্যায়ে গেলে দেশের একজন শিক্ষক তার অভিচারিতে এই কথা বলে শুনে, যে পিতা সন্তানের লাশ শনাক্ত করতে ভয় পায় আমি তাকে ঘৃণা করি। যে ভাই এখনো স্বাভাবিক নির্লজ্জ হয়ে আছে আমি তাকে ঘৃণা করি। যে শিক্ষক, বুদ্ধিজীবী, কবি ও কেরানি প্রকাশ্য পথে এই হত্যার প্রতিশোধ চায় না আমি তাকে ঘৃণা করি। এই মৃত্যু পতাকা আমার দেশ না, এই জল্লাদের উল্লাস মঞ্চ আমার দেশ না, এই বিস্তীর্ণ শ্মশান আমার দেশ না, এই রক্ত স্নাত কসাইখানা আমার দেশ না। এই আকুতি স্রেফ এই ভদ্রলোকের একা? এই আকুতি স্রেফ একজন শিক্ষকের? এই আকুতি যদি আপনার না হয়, আপনি কি করে দাবি করতে পারেন আপনি বাংলাদেশী? এই আকুতি যদি আপনার না হয়, আপনি কি করে দাবি করতে পারেন ওই দেশ আপনার মায়ের দেশ? এই আকুতি যদি আপনার না হয়, আপনি কি করে দাবি করতে পারেন আপনি একজন মানুষ? এই আকুতি যদি আপনার না হয়, আপনি কি করে দাবি করতে পারেন আপনি একটা পরিবারের সদস্য? আপনাদের মনে আছে, আপনাদের মনে আছে একটা লোক চিটগংয়ে, একটা লোক চিটগংয়ে ওসির চাকরি করেছে। আপনাদের মনে থাকার কথা। একটা লোক চিটগংয়ে চাকরি করেছে এবং ওসির চাকরি করেছে আওয়ামী শাসন আমলে, এবং যখন চাকরি করেছে তখন ওখানে বসে নৃশংসভাবে একের পর এক হত্যাকাণ্ড
ধর্ষণ, অপকর্ম এমন কোনো কিছু নাই যা সে করে নাই, সব করেছে। এই লোকটার কথা মনে আছে? এই লোকটার কথা আপনাদের মনে আছে কিনা? এই লোকটার নাম ওসি প্রদীপ। যে লোকটাকে মেজর সিনহা হত্যা মামলায় যাকে গ্রেফতার করা হয়েছিল, ঠিক আছে, এই লোকটার পাশে একটা লোক, দুইটা পুলিশের মধ্যে দর্শক শ্রোতা একটা লোক দাঁড়িয়ে আছে, লোকটার নাম আলফাজ আনাম। এই লোকটার নাম আলফাজ আনাম। এই ওসি প্রদীপ বিএনপির কোন নেতাকে ক্রস ফায়ারে দিয়েছে, আওয়ামী লীগের নেতাদেরকেও ক্রস ফায়ারে দিয়েছে, জামাতের লোকজনদেরকেও ক্রস ফায়ারে দিয়েছে। যে ভদ্রলোকের নাম আলফাজ আনাম, ওই লোকটাই যে লোকটাকে আপনারা দেখেছেন একটু আগে, এই লোকটাই, এই যে দুই পুলিশের মধ্যে যে লোকটা, এই লোকটা, এই লোকটাকে ওসি প্রদীপ কিভাবে টেনে এনেছে আমি আপনাদেরকে একটু পড়ে শোনাই। এই লোক যা বলেছে, 2013 সালের 5ই ফেব্রুয়ারি, সেদিন ছিল জামাত নেতা ফরিদ কাদের মোল্লা সাহেবের রায়ের দিন। রায় পরবর্তী দুপুর 2টায় তৎকালীন ওসি পাঁচলাইশ থানার কুখ্যাত প্রদীপ কুমার দাস ছবিতে যে আমাকে গুলি করে আনতেছিল, আমাকে গ্রেফতার করে হ্যান্ডকাপ পরানোর পরে দু পায়ে ডান্ডা, দু পায়ে ঠান্ডা মাথায় পিস্তল দিয়ে 6 রাউন্ড গুলি করে। গুলি করার পর 6তলা ভবনের ছাদে নিয়ে গিয়ে ফোন দিয়ে মেরে ফেলতে চায়। ততক্ষণে চ্যানেল 24 এনটিভি, তৎকালীন আমার দেশ পত্রিকার সাংবাদিকরা চলে আসে। কিছু পুলিশ বলতেছিল, স্যার ঠান্ডা করেন, আমরা তাকে নিয়ে যাই, আপনি শান্ত হন। আমাকে যে গুলি করতেছিল সে সময় আগুনের গোলা বের হচ্ছিল বন্দুক দিয়ে, ওই 2 পা অবশ ছিল। এই অবস্থায় সব চ্যানেল লাইভ টেলিকাস্টে গেলে আমাকে প্রদীপ কিছু চাকমা ডিবির হাতে তুলে দেয়। তারা 6তলায় পুনরায় রাইফেলের বাট দিয়ে মাথায় আঘাত করে। এখন মাথা ফেটে আমার নাক মুখ বেয়ে রক্ত ঝরছিল। ওই রক্তাক্ত শরীরে তারা আমাকে লাঠির আঘাতে, বন্দুকের আঘাত ও লাঠি মেরে উল্টিয়ে উল্টিয়ে নিচে নিয়ে আসে। নিচে আনার পরে ওসি প্রদীপ আবার রক্তাক্ত অবস্থায় ধরে থানায় নিয়ে যাচ্ছিল এবং যখন থানায় নিয়ে যাচ্ছিল, এই ছবিটাই। সেদিন থানায় নিয়ে 30 মিনিট আমার উপরে ওসি প্রদীপ অকথ্য নির্যাতন চালায়। আমাকে যে রুমে রাখছিল সেখানে প্রদীপ এসে আমার গলায় আবার পা পাড়া দিয়ে চেপে ধরেছিল তার বুট জুতা দিয়ে, এমন ভাবে পাড়া দিচ্ছিল যেন আমার রক্ত তখন টাইলসে পড়ে পুরা ফ্লোর ভিজে গেছিল। পরবর্তীতে মেডিকেলে নিয়ে যায়, লাইন হতে পুলিশ এসে আমাকে মাঝখানে চিকিৎসা করায়, তারপর অসংখ্য মিথ্যা মামলা দিয়ে জেলে পুরে এখনো গুলির ক্ষত যন্ত্রণা নিয়ে আমি বেঁচে আছি। এই ভদ্রলোকের কথা। এবং এই ওসি প্রদীপ, এই ওসি প্রদীপ ওই এরিয়ার বহু মুসলমান মেয়েদেরকে বলছে, তুই নামাজ পড়, তারপর তোকে আমি ভোগ করব। ধর্ষণ করার পরে ওসি প্রদীপ তাদেরকে বলতো, তুই এখন নফল নামাজ পড়। নফল নামাজের কাপড়ে বসে নামাজের কাপড়ে তাকে সে ধর্ষণ। ওসি প্রদীপের
মেজর সিনহা হত্যা মামলায় তার ফাঁসি হয়েছে। যখন তার এই বিচার কার্য হয়, বিক্রম স্বামী, হর্ষবর্ধন শ্রীংলা, তারেক সিদ্দিকী এবং স্বয়ং হাসিনা শেখ এবং পুলিশের আইজি শহীদুল হক এবং বেনজির এই মামলাটাকে ভিন্ন খাতে প্রবাহিত করে সুরেন্দ্র কুমার সিনহা পরে থেকে শুরু করে সকল বিচারপতিকে বলেছে এই প্রদীপের মামলাটাকে ভিন্ন খাতে নিতে হবে, কারণ ভারতীয় হাইকমিশন সরাসরি বলে দিয়েছিল এই বিচার হওয়া যাবে না। হাসিনা ব্যক্তিগত লোকজনরা হাসিনাকে বলেছিল, আপা এই ওসি প্রদীপ মহিলাদেরকে ধর্ষণ করার পরে একবার ধর্ষণ করতো, ধর্ষণের পরে বলতো তুই এবার নফল নামাজ পড়। ওই নফল নামাজে যখন দাঁড়াইতো বলতো আমার তো এখন অজু নাই, তোর অজুর দরকার নাই, তুই নামাজের কাপড়ে দাঁড়া। তারপরে ওই নামাজের কাপড়ে তাকে ধর্ষণ করত। হাসিনাকে এই কথা জানানোর পরে কি যা হইছে হইছে, এগুলো নিয়ে কথা বলার দরকার কি? বলছে আপনার নামাজের কাপড় রাখো, তোমার নামাজের কাপড়। হাসিনার নিজের মুখের কথা, রাখো তোমার নামাজের কাপড়।